চ্যানেল। তো আজকে ব্লগটা স্টার্ট করছি ঘর থেকে। তো আজকের ডেট হলো 28শে মে। আজকে এখন বাজছে 4:30 মতো। তো রাত্রির এখন 4:30 বাজে। তো এখন আমরা বেরোচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আজকে আমরা যাচ্ছি বাড়িতে। তো বিগত 4 মাস ধরে মা রয়েছিল আমার কাছে। তো আজকে আমি, মা, রবজিৎ তিনজন মিলে যাচ্ছি বাড়ি। তো ভাবলাম আজকে বাড়ির থেকে, মানে সুলুরের বাড়ির থেকেই ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করি। তো আজকে পুরো দিনের ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগে। তো মা, তুমি আজকে প্রায় 4 মাস পর বাড়ি যাচ্ছ, তো তোমার কেমন লাগছে? একটু সুলুরের জন্য মনটা খারাপ লাগছে, যেহেতু এতদিন ছিলাম। তবে বাড়িতে যেতে পারলে ভালো লাগবে। হ্যাঁ, তো আমরা বেশ তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, ক্যাব চলে আসবে এখনই। আর হচ্ছে সমস্ত লাগেজ টাগেজ সব কালকে রাতেই সমস্ত গোছানো হয়ে গেছিলো। এখন অভিজিৎ সব নিচে রাখতে গেছে। তো আমাদের ফার্স্ট ফ্লাইট রয়েছে 7:30 নাগাদ, 7:30 নাগাদ আর কি। তো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো দেখা হচ্ছে আবার এয়ারপোর্টে গিয়ে। তো আমাদের গাড়িও চলে এসেছে আর আমরা নিচে নেমে পড়েছি। আর এখন অভিজিৎ সমস্ত লাগেজ গাড়িতে তুলে দেবে। তো বেশ অনেকগুলো মাসের জন্য আমি কোয়েম্বাটোর ছেড়ে চলে যাচ্ছি কলকাতায়। তো থাকবো বাবা মার কাছে, আর আমার শ্বশুরবাড়ি যেহেতু দুটো বাড়ি একদমই কাছাকাছি, তো দুই বাড়ি মিলিয়ে টিলিয়ে থাকবো। তো একটু খারাপ লাগছিল কোয়েম্বাটোরে বাড়িটাকে ছেড়ে যেতে। তো ঠিক আছে, আবার নিজের বাড়িতে যাচ্ছি, তার জন্য একটু আনন্দও হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি এখন এয়ারপোর্ট, বাজছে এখন 5:41। তো এখন সিকিউরিটি চেকিং করব আর বোর্ডিং পাস নেব। আর এখন একদম সকাল, তো বেশ ফাঁকাই আছে। তো আমরা পৌঁছে গেছি তো এয়ারপোর্টে, আর আসতে না সময় লেগেছে ওই 1 ঘন্টা মতো। যদিও 1 ঘন্টা সময় লাগে না যদি নর্মাল স্পিডে গাড়ি চালানো হয়। তো যেহেতু আমি সাথে করে আসছিলাম, তাই একটু আস্তে আস্তে গাড়িটা চালানো হয়েছিল বলেও একটু সময় লেগেছে। তো যাই হোক, সময়ের মধ্যে এয়ারপোর্টে পৌঁছেই গেছি। আর এখন সমস্ত লাগেজ এক জায়গায় নিয়ে নিয়েছি, সোজা চলে যাব ব্যাগেজ কাউন্টারে, যেহেতু লাগেজগুলো ড্রপ করতে হবে। আর আমাদের লাগেজ মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাকই আছে, কম বেশি কিছু নেই। তো অভিজিৎ আর মা দুজনে মিলে গেল এখন লাগেজগুলো সমস্ত কিছু জমা দিতে। আর সিকিউরিটি চেকিং হবে এরপরে। আর আমি প্রথমবার ফ্লাইট জার্নি করছি, লাইফে ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি করছি আমার এই সেকেন্ড ট্রাইমিস্টার চলাকালীন। তো ভীষণ ভালো লাগছে, তার সাথে একটু আমার টেনশনও হচ্ছিল। তো যাই হোক, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার প্রথমবারে ফ্লাইট জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেটা মানে মজার ছিল নাকি কী ছিল, সবটাই শেয়ার করব। তো দেখো, ব্যাগের সমস্ত কিছু ড্রপ করা হয়ে গেছে আর আমরা পেয়েও গেছি আমাদের বোর্ডিং পাস, সিকিউরিটি চেকিংও হয়ে গেছে। তো আমাদের বোর্ডিং পাসও কালেক্ট করা হয়ে গেছে। এখন আমরা ওয়েট করছি, গেট নাম্বার 9 আমাদের দিয়েছে। আর কটা বাজে এখন বাজে 6:09। আর 7:30-এ তো ফ্লাইট আছে, তো তার আগে আমরা উঠে যাবো। তো বেশ ভালো লাগছে, আজকে ওয়েদারটাও বেশ ভালো রয়েছে। বিগত বেশ কিছুদিন ধরে না সুলুরে খুব বৃষ্টি হচ্ছিল। তো আজকে ওয়েদারটা বেশ ক্লিয়ার আছে, বেশ ভালো লাগছে। আর এখন যেহেতু একদম সকাল, তো এয়ারপোর্ট পুরো ফাঁকা। তো ভীষণ এক্সাইটেড, আমি ফার্স্ট টাইম ফ্লাই করব। তো যাই হোক, এরপর একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে মা আর অভিজিৎ বাড়িতে ফোন করে জানিয়ে দিচ্ছে যে আমাদের সিকিউরিটি চেকিংও হয়ে গেছে, আমরা বোর্ডিং পাসও পেয়ে গেছি। আর এখন আর কোনো কাজ নেই, তো ওয়েট করতে হবে ফ্লাইটের জন্য। তো সকালবেলা যেহেতু অনেকটা সকালেই বেরিয়েছি, তো আমাকে অভিজিৎ বলছিল যেন আমি এখানে ব্রেকফাস্ট কিছু করে নিই, কিন্তু আমার এত সকালে খাওয়া যেহেতু অভ্যাস নেই, তো আমি কিছু খেতে পারিনি। আর তোমরা তো জানোই যে প্রেগনেন্সি চলাকালীন বারবার টয়লেটে যেতে হয়। তো ভাবলাম যে টয়লেট থেকে ঘুরে আসি আর একটু হাঁটাহাঁটিও করে আসি, কারণ একভাবে এক জায়গায় আমি বসে থাকতে পারি না। তো আমার এই সেকেন্ড ট্রাইমিস্টার চলাকালীন আমি যে বাড়ি আসতে পারবো, মানে কলকাতায় ফিরতে পারবো, সেটা আমার কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল। তো আমার ডক্টর, আমি তো বানিতা ম্যামকে দেখাচ্ছিলাম, প্লাস আমার বারাসাতের ডক্টর, আমি যার আন্ডারে একদম প্রথম থেকে আছি, তো তার ভরসাতে আমি এই সেকেন্ড ট্রাইমিস্টার চলাকালীন 2টো ফ্লাইট জার্নি করে বাড়িতে আসার সাহস পেয়েছি। মানে সত্যি কথা বলতে গেলে উনি আমাকে এই সাহসটা দিয়েছেন যে হ্যাঁ, আপনি চলে আসুন, আমি আছি এখানে। ওনার ভরসাতে আমি এতটা দূর থেকে ফ্লাইটে জার্নি করে বাড়ি আসছি। আর দেখো, কথা বলতে বলতে এখানে শো করে দিয়েছে যে আমাদের ফ্লাইটের টাইমিং হয়ে গেছে, বাসও চলে এসছে, উঠে পড়েছি বাসে। আর আমার এই ফ্লাইট জার্নিতে না ফার্স্ট টাইম প্রেগনেন্সি চলাকালীন যেহেতু ফ্লাইট জার্নি করছি, অনেক রকম প্রিকশন নিয়ে আমি ফ্লাইট জার্নিটা করছিলাম। কেন করছি এত প্রিকশন নিয়ে, সেটা পরে কখনো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার জন্য যেন হুইল চেয়ার ফেসিলিটিটাও ছিল, বাট সেটা সেইভাবে আমি কাজে লাগাইনি। যাই হোক, আমরা নেমে পড়লাম এবার বাস থেকে নামার পর এই ফাঁকা গ্রাউন্ডটাতে এত ভালো লাগছিল, চারিদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর চলে আসলাম একদম সোজা প্লেনের সামনে। তো এবার আমরা প্লেনে উঠে পড়বো।
আর আমার যেহেতু বললাম যে টিকিটের সাথে হুইল চেয়ার ফেসিলিটিটা ওটা নেওয়া ছিল, তো আমাকে এসে ওরা একবার জিজ্ঞাসা করছিল যে আমি হুইল চেয়ারে করে উপর উঠতে চাই কি না, বাট আমি বলেছি না, দরকার নেই, ওটা বাই সেফটি পারপাস নেওয়া ছিল যদি কখনো প্রয়োজন পড়ে। বাট কোনো প্রয়োজন পড়েই না, আমি নিজেই হেঁটে হেঁটে উঠে গেছি উপরে। তো এখন আমরা একটু নিচে দাঁড়িয়ে আছি, একটু ফাঁকা হবে, তারপর আমি ধীরে সুস্থে উপরে উঠবো। খুব বেশি তাড়াহুড়ো যেন আমি না করি, অভিজিৎ প্রথমেই আমাকে বলে দিল যে তুমি একটু ধীরে সুস্থে ওঠো। তাই আমি নিচে একটু দাঁড়িয়েছিলাম যে সবাই উঠে যাক, তারপরে আমি ধীরে সুস্থে উঠবো। আর উপর থেকে দেখো কি ভালো লাগছে না চারিদিকের ভিউটা। আর যেহেতু একদম ফার্স্ট মর্নিং ছিল, চারিদিকে এত হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছে আজকে সকালবেলাটা। তো যাই হোক, এখন আমরা ভেতরে ঢুকলাম, মানে ফ্লাইটের ভেতরে। এবার কোথায় আমাদের সিট রয়েছে সেটা একটু দেখতে হবে। তো আমি তো ঠিক করে রেখেছি যে আমি তো উইন্ডো সিটে বসবো, খুব ভালো ভালো ভিডিও বানাবো, খুব ভালো ফটো তুলবো, রিল বানাবো, মানে অনেক কিছু ভেবে রেখেছি। ততক্ষণে আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে আমি কিছু খাইনি সকাল থেকে, শুধুমাত্র আমি ড্রাই ফ্রুটস খেয়েই বেরিয়েছি, আর একটা বোধহয় বিস্কিট খেয়েছিলাম, আর সেইভাবে না আমি জলও খাইনি। তো এয়ার হোস্টেস এসেছিলো, এসে আমাকে বলে গেছে যেন আমি বেশি করে জল খাই, আমি হাইড্রেটেড থাকি। আর আমি যদি খুব বেশি জল খেয়ে ফেলি তাহলে আমার কিন্তু ভমিট হতে পারে। তো মানে মোটামুটি হাইড্রেটেড থাকার মতো আমি যেন জলটা খাই। টাইম হয়ে গেছে এখন টেক অফ করার, অ্যানাউন্সমেন্টও হয়ে গেল। हमारी एक्सेल सीट शुल्क पर उपलब्ध है, कृपया विमान कर्मी दल से संपर्क करें। ফ্লাইট তো ভালোভাবে টেক অফ করে ফেলেছে, আর আমিও খুব ভালোভাবে বসে বসে এনজয় করছিলাম ভিউটা। সত্যি কথা বলতে টেক অফ করার সময় আমার কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি, আমি যেরকম ভেবেছিলাম। কোয়েম্বাটোর থেকে ব্যাঙ্গালোর যেতে তো 1 ঘন্টা মতো সময় লাগে, তো এই মাঝখানটাতে যখন আমার প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে, হঠাৎ করে না আমি অল্প অল্প করে জল খাচ্ছিলাম আর এরকম ভিউটা এনজয় করছি। হঠাৎ করে দেখছি বাইরের দিকে তাকিয়ে থাকলে আমার মাথা ঘোরাচ্ছে, একটু বমি বমি পাচ্ছে। তো তারপর আমি ভাবলাম কি না থাক, বাইরের দিকে দেখবো না, আমার মাথা যেহেতু ঘোরাচ্ছে আমি এই সময় আর দেখবো না, আর আমি কিছু খেতে পাচ্ছি না। তো ভেবেছিলাম কি এয়ারপোর্টে গিয়ে কিছু খেয়ে নেবো, তারপর ভাবলাম ফ্লাইটে উঠে কিছু খেয়ে নেবো, সেরকম কিচ্ছু খাইনি। তো যাই হোক, এইসবের মধ্যেও যেটা সব থেকে ভালো লাগার জিনিস আমি ফিল করেছিলাম সেই সময় যখন আমি ফ্লাইট জার্নিটা করছি, একটু একটু তো শরীর খারাপ করছিল, তার মধ্যে আমি আমার বেবি মুভমেন্ট কিন্তু খুব ভালো করে ফিল করতে পারছিলাম। তো আমার যখন অ্যানোমালি স্ক্যান হয়েছিল ঠিক তার পর থেকেই আমি একটু একটু বেবি মুভমেন্ট ফিল করতাম, বাট ওটা যে বেবি মুভমেন্ট ছিল সেটা কিন্তু তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারি যে ওটা বেবি মুভমেন্টই ছিল। আর সব থেকে বেশি ভালো করে বুঝতে পেরেছিলাম এই দিনটা, যেদিনকে আমি ফ্লাইট জার্নিটা করছি আর ফ্লাইটে বসে আছি। তো আমি যখন এই বাইরের দিকে তাকিয়ে ভিউটা এনজয় করছি, তখন আমি দেখছিলাম যে আমি বেবি মুভমেন্ট খুব ভালো করে ফিল করতে পারছি। তো কন্টিনিউয়াসলি কিন্তু আমার বেবি টুকটুক করে নড়ে যাচ্ছিল, আমার তো ভীষণ মজা লাগছিল। আর আমি মাকে আর অভিজিৎকে বলছিলাম যে দেখো, বুকু পাকা কিন্তু পেটের মধ্যে থেকে ভীষণভাবে ফ্লাইট জার্নিটা এনজয় করছে। তো এক্ষুনি অ্যানাউন্সমেন্ট হলো, আর 20 মিনিটের মধ্যে আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ল্যান্ড করবো। বেশ তাড়াতাড়ি পৌঁছে আছি। তো পুরো রাস্তাটা খুব ভালোভাবে আসলাম, কোনো সমস্যা হলো না। ঠিক সমস্যাটা তখনই হলো যখন আমরা ল্যান্ড করব। অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে এবার ল্যান্ড করব, ঠিক খানিকক্ষণ পর যখন আমি ল্যান্ড করছি, আমার জানি না কেন কি হলো, হঠাৎ করে মনে হলো পেটের মধ্যে কেমন একটা মোচড় দিয়ে উঠলো, মাথাটা ঘোরালো, আর সাথে সাথে আমার 2-3 বার ভমিট হয়ে গেল। মানে জাস্ট বুঝে ওঠার আগে আমি 2-3 বার ভমিট করে ফেললাম, ব্যাস তারপর আমার শরীর একদম ছেড়ে দিল। তো আমরা পৌঁছে গেছি এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, এখন বাজছে 9টা। নেক্সট ফ্লাইট আছে আমাদের 10টা কতটা একটা। তো ফার্স্ট ফ্লাইট জার্নিটা বেশ ঠিকঠাকই ছিল, এবার নেক্সট ফ্লাইটে উঠবো। আমার কথা শুনে তো তোমরা বুঝতেই পারছো যে আমার কি অবস্থা হয়েছিল। মেইনলি সমস্যাটা হয়েছিল আমার না খেয়ে থাকার জন্য। আমি অনেকটা সময় না খেয়েছিলাম, আর প্রেগনেন্সি চলাকালীন কখনো এতটা সময় না খেয়ে থাকতে নেই। শুধু জল খেয়েছিলাম বলে আমার প্রচণ্ড পরিমাণে গা পাকাচ্ছিল, আর সেইভাবে না আমি খাওয়ার চেষ্টা করেছি, কিন্তু জানি না কেন আমি খেতে পারছিলাম না। আমি ড্রাই ফ্রুটস, বিস্কিট, তারপরে অনেক কিছু ড্রাই খাবার নিয়ে গেছিলাম, কিন্তু সেইভাবে আমি কিছু খেতেই পারিনি। তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছানোর পর শরীরটা একটু ঠিকঠাক লাগছিল, তখন আমি ভাবছি যে আমাকে আবার 2 ঘন্টার একটা ফ্লাইট জার্নি করতে হবে। ওইটা ভেবে যেন আমার আবার যেন ভেতর থেকে শরীরটা খারাপ করছিল, যেহেতু সকাল থেকে সেরকম কিছু খেতে পারছি না। আর আমি যদি খেতে পারতাম তাহলে হয়তো এতটা অসুবিধা হতো না। তো আমি সবাইকে সাজেস্ট করবো কিছু না কিছু খাবে, মানে প্রেগনেন্সি চলাকালীন কিছু অন্তত খেয়ে তারপর ট্রাভেল করবে, সেটা ফ্লাইট জার্নি হোক, ট্রেনের ট্রাভেল হোক, যাই হোক না কেন।
তো আমি না খেতে পারছিলাম না বলে আমার এতটা কষ্ট হচ্ছিল। তো ভেবেছিলাম কি যে একটু তো সময় থাকবে, মানে আমরা যখন ব্যাঙ্গালোর পৌঁছাবো তারপরে ব্যাঙ্গালোর টু কলকাতার যে ফ্লাইটটা সেটা হয়তো আধা ঘন্টা হাতে সময় পাবো, কিন্তু সময় হাতে কিচ্ছু পাইনি। তো এই সিকিউরিটি চেকিং করতে এই দেখতে পাচ্ছ এতটা লম্বা লাইন রয়েছে। এই লাইনটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছিলো যে আমি এতক্ষণ কি করে এখানে দাঁড়িয়ে থাকবো, আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল। তো যাই হোক, দেখলাম এয়ারপোর্টের ফেসিলিটি সত্যি খুব ভালো। আমি যেহেতু প্রেগনেন্ট তার জন্য আমাকে খুব তাড়াতাড়ি সিকিউরিটি চেকিং করে ছেড়ে দিয়েছিল, মানে আমাদের 3 জনকেই। আমরা এখন হাঁটছি, আমাদের নাম মানে নেমেছি কোয়েম্বাটোর থেকে ব্যাঙ্গালোরে 30 গেট নাম্বার 30-তে, আর আমাদের নেক্সট ফ্লাইট দিয়েছে গেট নাম্বার 1। অনেকটাই হাঁটতে হচ্ছে, আর ব্যাঙ্গালোর এয়ারপোর্ট তো বিশাল বড়। তো এখন আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি গেট নাম্বার 1-এর দিকে। তো অনেকটাই হাঁটতে হয়েছে, বললাম না গেট নাম্বার 30-তে আমরা নেমেছি আর গেট নাম্বার 1-এ রয়েছে আমাদের নেক্সট ফ্লাইট। তো অনেকটাই হাঁটতে হবে, আর আমি একদমই ধীরে সুস্থে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হাতে টাইম তো একদমই কম ছিল, তাও খুব একটা বেশি আমি তাড়াহুড়ো করিনি। মাঝে একবার দুবার ওয়াশরুমেও গেছি, আর এখান থেকে ভাবলাম কিছু খাবার পারচেস করে নেব। তো সেই সমস্ত করে টোরে ধীরে সুস্থে হেঁটে হেঁটে এখন সমস্ত দোকানপাট দেখছিলাম। আমার কিন্তু বেশ ভালো লাগছিল ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা। টাইম যদি আর একটু হাতে পেতাম না, সুন্দর করে একটা ব্লগ বানাতাম। তো এখন চলে এসেছি একদম ফ্লাইটের সামনে। এখন আমরা ব্যাঙ্গালোর টু কলকাতা ফ্লাইট ধরার জন্য এগোচ্ছি, আর একদমই হাতে টাইম নেই, ফাইনাল কল হয়েই গেছে। কারণ বেশ একটা মানে আমরা টাইম পাইনি, ভাবলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসে আমরা কিছুটা সময় স্পেন্ড করবো, যদিও জানতাম যে টাইমটা খুবই কম, বাট এতটা কম বুঝতে পারিনি। তো এই এখন ঢুকছি ফ্লাইটে। এখন আমরা ঢুকছি ফ্লাইটের ভেতরে। ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাওয়ার এই যে ফ্লাইটটা, এটা কিন্তু বেশ বড় ছিল। তো কোয়েম্বাটোর থেকে ব্যাঙ্গালোর আসার যে ফ্লাইটটাতে আমরা আসলাম সেটা মোটামুটি ঠিকঠাক ছিল, খুব বেশি বড় ছিল না। আর এই ফ্লাইটটা কিন্তু বেশ বড়। এই ফ্লাইটটাতে দেখলাম প্যাসেঞ্জার একদম ফুল রয়েছে। তো এইবার আমি আর উইন্ডো সিটে বসিনি, আমি অভিজিৎকে বসিয়েছি। আর আমি ফার্স্টে না মিডিলের সিটে বসেছিলাম, তারপর ভাবলাম মিডিল সিটে বসবো না, আমি একদম সাইডের সিটটাতে বসি, কারণ এই ফ্লাইটটাতে তো প্রায় 2 ঘন্টা মতো সময় লাগবে। তো মাঝে যদি খুব বেশি আনকমফোর্টেবল লাগে একটু হাঁটাহাঁটি করতে পারবো। ফ্লাইটের টাইমিং আছে হচ্ছে 10টা, এখন প্রায় বাজছে 10টা বাজে 10 মিনিট বাকি। তো 10টাতেই একদম টাইমেই টেক অফ হবে। আর এইবার আমি এই পাশের সিটে বসেছি, আমি আর ওই পাশে বসবো না, আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল ফার্স্টে কোয়েম্বাটোর থেকে ব্যাঙ্গালোর আসা ফ্লাইটটাতে। এই পাশের সিটে বসেছি। তো সমস্ত ভালো ভালো ভিউ এপাশের থেকে সব অভিজিৎকে বলেছি ক্যাপচার করতে। তো নেক্সট জার্নি স্টার্ট হচ্ছে আমাদের। তো আমার খুব বেশি এক্সাইটেড লাগছে, বেশ মজাও লাগছে। ঠিক আছে, চলো দেখতে থাকবো আজকে ব্লগটা। আমার বোর লাগছে না, বোর হচ্ছে। এটা পুরো 2 ঘন্টা ফ্লাইটে একটু বোর লাগছে। ফ্লাইট জার্নি করার সময় এমন সুন্দর ভিউ এনজয় করতে কার না ভালো লাগে, বাট সেই সময় আমার একদমই ভালো লাগছিল না কোনো রকম ভিউ দেখতে বা এনজয় করতে। তো ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাওয়ার টাইমটা যেহেতু একটু বেশি ছিল, 2 ঘন্টা মতো, তো ওই গান শুনে এটা ওটা করে তো আমি সময়টা কি কাটাচ্ছিলাম। তো অভিজিৎ বসে বসে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো বানাচ্ছিল। তো আমি ঠিক করেছিলাম যে ঠিক আছে বানিয়ে নিই, তারপরে আমি বাড়িতে গিয়ে সমস্ত ভিউগুলো দেখবো। তো চলো তাহলে এখন সুন্দর সুন্দর ভিউগুলো এনজয় করা যাক। আমার সাথে সাথে তোমরাও এমন সুন্দর আকাশপথের ভিউগুলো এনজয় করো। ওয়েদারটা একটু খারাপ থাকার কারণে ফ্লাইটটা কিন্তু বেশ এয়ার টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো অনেকবার কিন্তু এই একটু ঝাঁকুনি হওয়ার কারণে আমার শরীরটা আবার খারাপ করতে শুরু করেছিল। তো নিজেকে বেশ অনেকটা কন্ট্রোল করে রেখেছিলাম যে না, যতই শরীর খারাপ করুক না কেন আমি ঠিকঠাকই থাকবো, মানে আমি আর কোনো রকম বমিটামি করবো না। তো আমি ভাবছিলাম যে হ্যাঁ আমার আর কিছু হবে না, তো যা হওয়ার হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত পুরো ঠিকঠাক এসে 2 ঘন্টা পুরো ফ্লাইট জার্নি ঠিকঠাক করলাম।
আর ঠিক যেই সময় ল্যান্ড করবে প্লেনটা, ঠিক সেই সময় আমার আগের ফ্লাইটে যেমন অবস্থা হয়েছিল এই ফ্লাইটটাতেও সেম একই রকম অবস্থা হলো। ঠিক ল্যান্ড করার সময় আমার আবার পেটের মধ্যে কেমন একটা করে উঠলো, মাথা ঘুরালো আর সাথে সাথে ভমিট হয়ে গেল। সেম জিনিস আবার হলো। তো আমরা এখন কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। তো যাই হোক, ল্যান্ড করার পর আমি সাথে সাথে বিস্কিট আর জল আর একটা মেডিসিন ছিল সেটা খেয়ে আমি কিছুটা সময় একটু রেস্ট করেছি। ততক্ষণে অভিজিৎ আর মা লাগেজ কালেক্ট করে নিয়েছে আর আমাদের গাড়িও চলে এসেছে। এখন সোজা চলে যাব ডক্টর রাজেশ বিশ্বাসের কাছে, যার আন্ডারে আমি প্রথম থেকে রয়েছি। তো মার সাথে আমি যার কাছে দেখাই, তো সবার ফার্স্ট ডাক্তারবাবুর কাছে যাব, চেক আপ করাবো, তারপরে যাব সোজা বাড়িতে। কারণ এতটা জার্নি করে এসেছি, আমার প্রচণ্ড শরীরটা খারাপ করেছিল মাঝপথে। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা জার্নি করে আসার পর আগে ডক্টর চেক আপ করাবো, দেন বাড়ি যাব। তো চলো, দেখা হচ্ছে আবার পরে ব্লগে।